আমার দিকে কেউ আর এক পা এগিয়ে এলেই আমি এই বোমা ছুঁড়ব, সঙ্গে সঙ্গে সমস্ত বাড়িখানা উড়ে যাবে। কিন্তু কিন্তু তো তুমিও বাঁচবে না। না, আমিও বাঁচব না, আপনারাও বাঁচবেন না। চন্দ্রবাবু খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর বললেন, মোহনলাল, মোহনলাল, তুমি আমাকে ভয় দেখিয়ে পালাতে পারবে না। কর্তব্যের জন্য যদি আমাকে মরতে হয় তাহলে আমি মরতেও রাজি আছি। আচম্বিতে ভীষণ চিৎকার করে মোহনলাল বললে, তবে মরো। বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন আজকে আপনাদের জন্য রয়েছে সুন্দরবনের বিভীষিকা। গল্প পাঠে এবং গল্পের সূত্রধরের ভূমিকায় আমি সৌমিক। বঙ্গদেশ হচ্ছে একখানি সাপ্তাহিক পত্রিকা, তাতে এই খবরটি বেরিয়েছে। সুন্দরবনের নিকট মানসপুর। মানসপুরকে একখানি বড়সড় গ্রাম বা ছোটোখাটো শহর বলা চলে, কারণ সেখানে প্রায় ৩,০০০ লোকের বসবাস। সম্প্রতি মানসপুরের বাসিন্দারা অত্যন্ত সন্ত্রস্ত হইয়া উঠিয়াছে। প্রতি অমাবস্যার রাত্রে সেখানে এক অলৌকিক বিভীষণের আবির্ভাব হয়। আসল ব্যাপারটা যে কি, কেহই সেটা আন্দাজ করিতে পারিতেছে না। পুলিশ প্রাণপণে তদন্ত করিয়াও বিশেষ কিছুই স্থির করিতে পারে না। গ্রামের চারিদিকে কড়া পাহারা বসিয়াছে। বন্দুকধারী সিপাহীরা সর্বদাই প্রস্তুত হইয়া থাকে। তথাপি প্রতি অমাবস্যার রাত্রে মানসপুর হইতে এক একজন মানুষ অন্তর্হিত হয়। আজ ১ বৎসরকাল ধরিয়া এই অদ্ভুত কাণ্ড হইতেছে। গত ১২টি অমাবস্যার রাত্রে ১২ জন লোক অদৃশ্য হইয়াছে। প্রতি দুর্ঘটনার রাত্রেই একটা আশ্চর্য বিষয় লক্ষ্য করা গিয়াছে। মানসপুর সুন্দরবনের কাছাকাছি হইলেও তাহার ভিতরে এতদিন ব্যাঘ্রের উৎপাত বড় একটা ছিল না। কিন্তু দুর্ঘটনার আগেই এখন সব ঘটনাস্থলের চারিদিকে ঘন ঘন ব্যাঘ্রের চিৎকার শোনা যায়। ঠিক অমাবস্যার রাত্রি ছাড়া আর কোনো দিনই এই অদ্ভুত ব্যাঘ্রের সাড়া পাওয়া যায় না। এ ব্যাঘ্র যে কোথা হইতে আসে এবং কোথায় অদৃশ্য হয়, কেহই তা জানে না। আজ পর্যন্ত কেহই তাকে চোখে দেখে নাই। আরেকটি আশ্চর্য ব্যাপার এই যে, যারা অদৃশ্য হইয়াছে তাদের মধ্যে একজনও পুরুষ নাই। প্রত্যেকেই স্ত্রীলোক এবং প্রত্যেকের গায়ে ছিল অনেক টাকার গহনা। পুলিশ প্রথমে স্থির করিয়াছিল যে এ সমস্ত অনিষ্টরই মূল হইতেছে কোনো নরখাদক ব্যাঘ্র, কিন্তু নানা কারণে পুলিশের মনে এখন অন্যরকম সন্দেহের উদয় হইয়াছে। সুন্দরবনের ভিতরে আছে ভুলু ডাকাতের আস্তানা এবং তার দল ও অঞ্চলে প্রায়ই অত্যাচার করিয়া থাকে। অনেক চেষ্টা ও পুরস্কার ঘোষণা করিয়াও পুলিশ আজ পর্যন্ত ভুলু ডাকাতকে গ্রেপ্তার করিতে পারে নাই। পুলিশের বিশ্বাস মানসপুরের সমস্ত দুর্ঘটনার জন্য ওই ভুলু ডাকাতই দায়ী। কে যে দায়ী, কে যে দায়ী নয়, এ কথা আমরা জানি না বটে, কিন্তু এটা বেশ বোঝা যাইতেছে যে মানসপুরের দুর্ঘটনার মধ্যে কোনো আশ্চর্য রহস্য আছে। আমরা বিংশ শতাব্দীর মানুষ না হইলে এ সমস্ত ব্যাপারকে হয়তো ভুতুড়ে কাণ্ড বলিয়া মনে করিতাম। ডাকাত করে ডাকাতি, ঠিক অমাবস্যার রাত্রেই চোরের মতো আসিয়া তারা কেবল এক একজন স্ত্রীলোককে চুরি করিয়া লইয়া যাইবে কেন? আর ব্যাঘ্র রহস্যটাই বা কি? এ কোন দেশি ব্যাঘ্র? এ কি পাঁজি পড়িতে জানে? পাঁজি পুঁথি পড়িয়া ঠিক অমাবস্যার রাত্রে মানসপুরের আসরে গর্জন গান গাহিতে আসে? কে এ প্রশ্নের উত্তর দিবে? খবরের কাগজখানা হাত থেকে নামিয়ে রেখে কুমার নিজের মনেই বললে, এ প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আমি। বঙ্গদেশের রিপোর্টার ঠিক আন্দাজ করেছেন। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। হ্যাঁ, আশ্চর্য কোনো রহস্য। উপরি উপরি 12টি মেয়ে অদৃশ্য, অমাবস্যার রাত, অদ্ভুত বাঘের আবির্ভাব আর অন্তর্ধান, তার উপরে আবার ভুলু ডাকাতের দল।
কারুর সঙ্গে কারুর কোনো সম্পর্ক বোঝা যাচ্ছে না। সমস্তই যেন অস্বাভাবিক কাণ্ড। আহ, ইস, এই সময়ে বিমল যদি কাছে থাকতো। কিন্তু আজ 7-8 দিন ধরে রামহরিকে নিয়ে সে যে কোথায় ডুব মেরে আছে, শিবের বাবাও বোধহয় তা জানেন না। একখানা পঞ্জিকা নিয়ে তার ভিতরে চোখ বুলিয়ে কুমার আবার ভাবতে লাগলো। পরশু আবার অমাবস্যার রাত আসবে। মানসপুর থেকে হয়তো আবার এক অভাগী নারী অদৃশ্য হবে। আমার যে এখনই সেখানে উড়ে যেতে ইচ্ছে হচ্ছে। এমন একটা অ্যাডভেঞ্চারের সুযোগ তো ছেড়ে দিলে চলবে না। বিমলের কপাল খারাপ, তাই নিজের দোষেই এবারে সে ফাঁকে পড়ল। আমি কি করব? বাঘা, বাঘা! বাঘা তখন ঘরের এক কোণে বসে এক পাল মাছির সঙ্গে ভীষণ যুদ্ধ করছিল। মাছিদের ইচ্ছা বাঘার গায়ের উপরে তারা মনের আনন্দে খেলা করে বেড়ায়, কিন্তু তার দেহটা যে মাছিদের বেড়াবার জায়গা হবে এটা ভাবতেও বাঘা রাগে পাগল হয়ে উঠেছিল। বড় বড় হাঁ করে দাঁত মুখ খিচিয়ে সে একবারে একাধিক মাছিকে গ্রাস করে ফেলছিল। কিন্তু মাছিরাও ভীষণ নাছোড়বান্দা। প্রাণের মায়া ছেড়ে ভন 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 করতে করতে বাঘার মাথা থেকে লেজের ডগা পর্যন্ত বারবার তারা ছেয়ে ফেলছিল। যে বাঘা আজ জলে স্থলে শূন্য মার্গে কত মানব দানব ও অদ্ভুত জীবের সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়েছে, বিমল ও কুমারের সঙ্গে যার নাম এই বাংলাদেশে বিখ্যাত, তুচ্ছ একদল মক্ষিকার আক্রমণ আজ তাকে যেরকম কাবু করে ফেলেছে তা দেখলে শত্রুরও মায়া হবে। এমনই সময় কুমারের ডাক শুনে সে গা ও ল্যাজ ঝাড়তে ঝাড়তে তাড়াতাড়ি তার কাছে গিয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগল। বাছা বাঘা, বিমলও নেই, রামহরিও নেই, খালি তুমি আর আমি। অমাবস্যার রাত, বাঘের গর্জন, ডাকাতের দল, মানুষের পর মানুষ অদৃশ্য। শুনে কি তোমার ভয় হচ্ছে? বাঘা কান খাড়া করে মনিবের সব কথা মন দিয়ে শুনলে। কে বুঝলে জানি না, কিন্তু বললে, বাঘা, এ বড় যে সে ব্যাঘ্র নয়, বুঝেছ? এ তোমার চেয়েও চালাক। এ তিথি নক্ষত্র বিচার করে কাজ করে। আমরা এর সঙ্গে পাল্লা দিতে পারবো কি? উম, তার উপরে আছে ভুলু ডাকাতের দল। পুলিশও তাদের কাছে হার মেনেছে। খালি তোমাকে আর আমাকে তারা গ্রাহ্য করবে কি? বলেই বাঘা টপ করে মুখ ফিরিয়ে লেজের ডগা থেকে একটা মাছিকে ধরে গপ করে গিলে ফেললে। একখানা খাম ও চিঠির কাগজ বার করে কুমার লিখতে বসল। ভাই বিমল, একবার এক জায়গা থেকে দলে দলে মানুষ অন্তর্হিত হচ্ছিল শুনে সে ব্যাপারটা আমরা দেখতে গিয়েছিলাম। কিন্তু সেই কৌতূহলের ফলে বন্দী হয়ে আমাদের যেতে হয়েছিল পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে। এবারেও মানসপুরে মানুষের পর মানুষ, কিন্তু কেবল স্ত্রীলোক অদৃশ্য হচ্ছে। শুনেই আমার চড়ুকে পিঠ আবার সরসর করছে। আমি আর বাঘা তাই ঘটনাস্থলে চললুম। জানি না এবারেও আমাদের পৃথিবী ছাড়তে হবে কিনা। খবরের কাগজের রিপোর্টও এই খামের ভিতরে দিলুম। এটা পড়লেই তুমি বুঝতে পারবে কেন আমি তোমাদের জন্য অপেক্ষা করতে পারলুম না। আসছে পরশু অমাবস্যা। আজ যাত্রা না করলে যথাসময়ে মানসপুরে গিয়ে পৌঁছতে পারবো না। বিমল, তোমার জন্য আমার দুঃখ হচ্ছে। এবারের অ্যাডভেঞ্চারে তুমি বেচারি ফাঁকে পড়ে গেলে। কি আর করবে বলো? তবে প্রাণ নিয়ে যদি ফিরি, আমার মুখে সমস্ত গল্প শুনো তখন। ইতি, তোমার কুমার। পরদিন কুমার মানসপুরে গিয়ে হাজির হল। সেখানে তখন ভীষণ বিভীষিকার সৃষ্টি হয়েছে। আসলে কাল সেই কাল অমাবস্যা আসছে, এবং সেই অজানা শত্রু কাল আবার কোন পরিবারে গিয়ে হানা দেবে কেউ তা জানে না। সকলে এখন থেকে প্রস্তুত হচ্ছে। ধনীরা বাড়ির চারিদিকে ডবল করে পাহারা বসাচ্ছে। সাধারণ গৃহস্থদের কেউ কেউ সপরিবারে স্থানান্তরে পালাচ্ছে, এবং কেউ কেউ বাড়ির মেয়েদের গ্রামান্তরে পাঠিয়ে দিচ্ছে।
কারণ এই অদ্ভুত শত্রুর দৃষ্টি কেবল মেয়েদের দিকে। শহরের যুবকরা নানা স্থানে পল্লী রক্ষা সমিতি গঠন করেছে এবং কি করে এই আসন্ন বিপদ থেকে আত্মরক্ষা করা যায় তাই নিয়ে তাদের মধ্যে জল্পনা কল্পনা ও তর্কাতর্কির অন্ত নেই। চারিদিকে এখন থেকে সরকারি চৌকিদারদের সংখ্যা হয়েছে দ্বিগুণ বা ত্রিগুণ। কুমার আগে ঘুরে ঘুরে সমস্ত মানসপুরের অবস্থাটা ভালো করে দেখে নিল। অধিকাংশ স্থানেই একটি লোকের মূর্তি বারবার তার চোখে পড়ল। সে লোকটি খুব সপ্রতিভ ও ব্যস্তভাবেই সর্বত্র ছুটোছুটি করে বেড়াচ্ছে এবং কোন দিক দিয়ে বিপদ আসবার সম্ভাবনা সে সম্বন্ধে পল্লী রক্ষা সমিতির যুবকগণকে নানা রকম পরামর্শ দিচ্ছে। একে ওকে জিজ্ঞাসা করে কুমার জানল যে তার নাম পটলবাবু। ধনী না হলেও গায়ের একজন হোমরা চোমরা মাতব্বর ব্যক্তি এবং পল্লী রক্ষা সমিতির প্রধান পৃষ্ঠপোষক। কিন্তু পটলবাবুর চোখে কুমার এমন একটি বিশেষত্ব আবিষ্কার করল যা সে আর কোনো মানুষের চোখে দেখেনি। পটলবাবুর গায়ের রং মোষের মতো কালো, তার দেহখানি লম্বায় খুব খাটো কিন্তু আড়ে বেজায় চওড়া, মাথায় ইস্পাতের মতো চকচকে টাক, কিন্তু ঠোঁটের উপরে ও গালে জানোয়ারের মতো বড় বড় চুল, যেন তিনি বিপুল দাড়ি গোঁফের দ্বারা মাথার কেশের অভাবটা পূরণ করে নিতে চান। কিন্তু পটলবাবুর চেহারার মধ্যে আসল দ্রষ্টব্য হচ্ছে তার দুই চোখ। পটলবাবুর হাত পা খুব নড়ছে, তার মুখ অনবরত কথা কয়েছে, কিন্তু তার চোখ দুটো ঠিক যেন মরা মানুষের চোখ। শ্মশানের চিতার আগুনের ভিতর থেকে একটা মরা যেন দানয়ে পেয়ে জ্যান্ত পৃথিবীর পানে মিটমিট করে তাকিয়ে দেখছে। পটলবাবুর চোখ দেখে এমনই একটা ভাবই কুমারের মনকে নাড়া দিতে লাগলো। চারিদিকে দেখে শুনে কুমার মানসপুর থানার ইন্সপেক্টর চন্দ্রবাবুর সন্ধানে চলল। কলকাতাতেই সে খবর পেয়েছিল যে চন্দ্রবাবুর জ্যেষ্ঠ পুত্র অশোকের সঙ্গে স্কুল ও কলেজে সে একসঙ্গে অনেককাল ধরে পড়াশোনা করেছিল। অশোক এখন কলকাতায়, কিন্তু এখানে আসবার আগে সে বুদ্ধি করে অশোকের কাছ থেকে চন্দ্রবাবুর নামে নিজের একখানি পরিচয়পত্র আনতে ভোলেনি। কারণ সে বুঝেছিল যে মানসপুরের রহস্য সমাধান করতে হলে চন্দ্রবাবুর কাছ থেকেই সবচেয়ে বেশি সাহায্য পাওয়ার সম্ভাবনা। থানায় গিয়ে সে নিজের পরিচয়পত্রখানি ভিতরে পাঠিয়ে দিল। অল্পক্ষণ পরেই তার ডাক এলো। চন্দ্রবাবু তখন টেবিলের সামনে বসে খবরের কাগজ পড়ছিলেন। তার বয়স হবে 55, বেশ লম্বা চওড়া বলিষ্ঠ গৌর বর্ণমূর্তি, মুখখানি হাসিতে উজ্জ্বল, দেখলে পুরাতন পুলিশ কর্মচারী বলে মনে হয় না। কুমারকে দেখেই চন্দ্রবাবু তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে তার একখানি হাত ধরে বললেন, আরে এসো 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 এসো, তুমি অশোকের বন্ধু কুমার? হ্যাঁ, এই বয়সে তুমি এত নাম কিনেছো। তোমার আর তোমার বন্ধু বিমলের অদ্ভুত সাহস আর বীরত্বের কথা শুনে আমি তো তোমাদের গোড়া ভক্ত হয়ে পড়েছি। এসো এসো, ভালো করে বসো, ভালো করে বসো। ওরে কে আছিস, একটু চা নিয়ে আয় রে। কুমার আসন গ্রহণ করলে পরে চন্দ্রবাবু বললেন, তারপর হঠাৎ এখানে কি মনে করে? নতুন অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়েছো বুঝি? আগে হ্যাঁ। ব্যাপারটা বড়ই রহস্যময়, বড়ই আশ্চর্য। জীবনে এমন সমস্যায় কখনো পড়িনি। কে বা কারা এরকমভাবে মেয়ে চুরি করে নিয়ে যাচ্ছে? বাঘ না ভুলু ডাকাতের দল? সবাই সাবধান হয়ে আছে, চারিদিকে কড়া পাহারা, তার ভেতর থেকেই 12-12টি মেয়ে চুরি হয়ে গেল। হ্যাঁ, অথচ চোর ধরা পড়া দূরের কথা, তার টিকিটি পর্যন্ত কারুর চোখে পড়ল না। এও কি সম্ভব? ব্যাপারটা যেরকম দাঁড়িয়েছে, আমার চাকরি বুঝি আর টেকে না। আসলে কাল অমাবস্যা, আমি সেই জন্য যতটা সম্ভব প্রস্তুত হয়ে আছি। কাল একবার শেষ চেষ্টা করতেই হবে। কিন্তু কালও যদি চোর ধরতে না পারি, তাহলে আমার কপালে কি আছে জানি না। উপরওয়ালা নিশ্চয়ই ভাববেন আমি একটা প্রকাণ্ড অপদার্থ। আচ্ছা, অমাবস্যার রাতে ঠিক কোন সময় মেয়ে চুরি যায়? তার কি কিছু স্থিরতা আছে? এ ব্যাপারে সবটাই আজগুবি। বিংশ শতাব্দীর এ সভ্য বাঘটি শুধু পুঁথিপাজি পড়তেই শেখেনি, কাঁটায় কাঁটায় ঘড়ি ধরে কাজ করতেও শিখেছে। প্রতিবারে ঠিক রাত দুপুরের সময় তার প্রথম চিৎকার শোনা যায়। কিন্তু এই বাঘটা কি সত্যিই আসল বাঘ, না সবাইকে ভয় দেখিয়ে কাজ হাসিল করবার জন্য কোনো হরবোলা? মানে যে মানুষ অবিকল বাঘের ডাক নকল করে? কুমারের চা এলো।
চা পান করতে করতে নীরবে সে ভাবতে লাগলো। চন্দ্রবাবু বললেন, রহস্যের উপর রহস্য। আজকে দিন কয় হলো এই মানসপুরে কে একজন অচেনা লোক এসে বাসা বেঁধেছে। তাকে সর্বত্রই দেখা যায়, কিন্তু সে যে কে তা কেউ জানে না। লোকটার সমস্ত ব্যবহারই সন্দেহজনক। এখানকার মুরব্বী ওই পটলবাবু বলেন নিশ্চয়ই সে ভুলু ডাকাতের চর। আপাতত ইচ্ছা থাকলেও আমরা তার সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিতে পারছি না, কারণ এই মেয়ে চুরির হাঙ্গামার জন্য আমার আর কোনো দিকেই ফিরে তাকার অবসর নেই। তবে তার উপরে কড়া পাহারা রাখতে কিন্তু আমি ভুলিনি। আচ্ছা, লোকটার নাম কি? মোহনলাল বসু। শুনলাম নাকি সে কোথাকার জমিদার এখানে বেড়াতে এসেছে। যদিও এখানে সমুদ্রের হাওয়া বয়, কারণ খানিক তফাতেই সমুদ্র আছে, কিন্তু এটা কি বেড়াতে আসবার জায়গা, বিশেষ করে এই বিভীষিকার সময়? তারপর শুনলুম নাকি সেকাল গাঁয়ের অনেকের কাছেই গল্প করে বেরিয়েছে যে তার বাড়িতে নাকি নগদ অনেক হাজার টাকা আছে। এমন বোকা লোকের কথা কখনো শুনেছো? হ্যাঁ, আশেপাশে প্রায়ই ভুলু ডাকাত হানা দিয়ে বেড়াচ্ছে। সে জেনে এ কথাটা প্রকাশ করতে কি তার ভয় হলো না? ভুলু ডাকাতের কানে এতক্ষণ মোহনলালের টাকার কথা গিয়ে পৌঁছেছে। আর পটলবাবুর সন্দেহ যদি ভুল হয়, অর্থাৎ মোহনলাল যদি ভুলু ডাকাতের চোর না হয়, তাহলে আসছে কাল আমাবস্যার গোলমেলে ভুলু যে তার বাড়িতে হানা দেবে, এটা আমি মনে মনে টিক দিয়ে রেখেছি। খানিকক্ষণ চিন্তিতভাবে নীরব থেকে চন্দ্রবাবু বললেন, এখন বুঝলে আমি কিরকম মুশকিলে ঠেকেছি। একে এই মেয়ে চুরির মামলা নিয়ে হাঁপিয়ে উঠেছি বাবা, তার উপরে কাল এ মোহনলালের বাড়ির আনাচে কানাচেই আমাকে রাত কাটাতে হবে, কারণ শ্রীমান ভুলু বাবাজি কাল হয়তো দয়া করে ওখানেই পায়ের ধুলো দিলেও দিতে পারেন। ইয়ে চন্দ্রবাবু, আপনি আমার একটি কথা রাখবেন? কি কথা? তুমি তখন অশোকের বন্ধু, তখন তুমি আমারও ছেলের মতো, সাধ্য মতো আমাকেও তো তোমার আবদার রাখতে হবে বই কি। মানে যতদিন এই মামলার কোনো নিষ্পত্তি হয় ততদিন আপনার সঙ্গে সঙ্গে আমাকে থাকতে দেবেন কি? ও, এ কথা আর বলতে! তোমার মতন সাহসী আর বুদ্ধিমান সঙ্গী পেলে তো আমি বলতে যাই হে। তুমি যদি আমার সঙ্গে থাকো, তাহলে আমি হয়তো খুব শীঘ্রই এ মামলার একটা কিনারা করে ফেলতে পারবো। অমাবস্যার রাত, নিঝুম রাত করেছে ঝাঁ ঝাঁ, নিরেট অন্ধকার করেছে খুটখুট। তার উপরে বিভীষিকাকে আরো ভয়ানক করে তোলার জন্যেই যেন কালো আকাশকে মুড়ে আরো বেশি কালো মেঘের পর মেঘের সারি দৈত্য দানবের নিষ্ঠুর সৈন্য শ্রেণীর মতো শূন্য পথে ধেয়ে চলেছে দিশেহারা হয়ে। মাঝে মাঝে দপদপ করে বিদ্যুতের পর বিদ্যুৎ জ্বলে জ্বলে উঠছে, সে যেন জ্বালামুখী প্রেতিনীতের আগুন হাসি। বন জঙ্গল বড় বড় গাছপালাকে দুলিয়ে ধাক্কা মেরে নুইয়ে দুরন্ত বাতাসের সঙ্গে কারা যেন পৃথিবীময় পাগলের কান্না কেঁদে ছুটে ছুটে আর মাথা কুটে কুটে বুক চাপড়ে বেড়াচ্ছে। মানসপুর যেন এক দুঃস্বপ্নের মধ্যেই ডুবে প্রাণহীন হয়ে পড়েছে। সেখানে যে ঘরে ঘরে অসংখ্য মানুষ প্রাণ হাতে করে সজাগ হয়ে বসে আছে, বাইরে থেকে এমন কোনো সাড়েই পাওয়া যাচ্ছে না। খুব উঁচু একটা বটগাছের ডালে বসে কুমার নিজের রেডিয়ামের হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলে রাত 12টা বাজতে আর মোটে 10 মিনিট দেরি আছে। বন্দুকটা ভালো করে বাগিয়ে ধরে কুমার গাছের ডালের উপরে যতটা পারে সোজা হয়ে বসল। সে নিজেই এই গাছটা পছন্দ করে নিয়েছে। যদি কোনো সাহায্যের দরকার হয়, তাই তার জন্য চন্দ্রবাবু গাছের নিচেই এক চৌকিদারকে মোতায়েন রেখেছেন। এই গাছ থেকে 30-35 ফুট দূরে সেই নির্বোধ মোহনলালের বাসাবাড়ি। চন্দ্রবাবু নিজেও কাছাকাছি কোনো ঝোপঝাড়ের ভিতরে সদল বলে গা ঢাকা দিয়ে আছেন। আর 8 মিনিট। এই মিনিটগুলো যেন ঘড়ির কাঁটাটাকে জোর করে টেনে রেখেছে। এরা যেন তাকে এগুতে দিতে রাজি নয়। আর 6 মিনিট। চন্দ্রবাবুর কথা যদি ঠিক হয়, তাহলে 12টা বাজলেই সেই আশ্চর্য বাঘের চিৎকার শোনা যাবে। একেলে বাঘগুলোও কি সভ্য হয়ে উঠল? ঘড়ি না দেখে মানুষের ঘাড় ভাঙতে বেরোয় না। হাওয়ার রোখ ক্রমেই বেড়ে উঠেছে। গাছটা বেজায় দুলছে। শেষটা ধপাস করে পপাত ধরণী তলে না হই। আর 4 মিনিট। আর 3 মিনিট। আর 2 মিনিট। আচ্ছা,
বাঘ যদি এদিকে না এসে অন্যদিকে যায়? কিন্তু যেদিকেই যাক, বাঘের ডাক তো আর সেতারের মিনমিনে আওয়াজ নয়, তার গর্জন আমি শুনতে পাবই। আর বাঘের বদলে যদি এদিকে আসে ভুলু ডাকাতের দল, তাহলেও বড় মন্দ মজা হবে না। আর আধ মিনিট। গোঁ 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 করে আচম্বিতে ঝড় জেগে উঠে বটগাছটার উপরে ভীষণ একটা ঝাপটা মারলে। পড়তে পড়তে কুমার কোনো রকমে নিজেকে সামলে নিল। ঠিক রাত 12টা। সঙ্গে সঙ্গে কান ফাটানো এক ব্যাঘ্রের গর্জন। বাঘের ডাক যেমন ভয়ানক আর অস্বাভাবিক হতে পারে, কুমারের সে ধারণায় ছিল না। তার সমস্ত শরীর যেন শিউরে শিউরে মূর্ছিত হয়ে পড়বার মতো হলো। আবার সেই গর্জন। একবার, দুইবার, তিনবার। সে গর্জন শুনে ঝড়ও যেন ভয় স্তম্ভিত হয়ে গেল। আকাশের কালো মেঘের বুক ছিঁড়ে ফালা ফালা করে সুদীর্ঘ এক বিদ্যুতের লকলকে শিখা জ্বলে উঠল, এবং নিচের দিকে তাকিয়ে কুমার স্পষ্ট দেখলে প্রকাণ্ড একটা ব্যাঘ্র সামনের জঙ্গলের ভিতর থেকে তীরের মতো বেরিয়ে এল, এবং অমনি তার বন্দুক ধরুম করে অগ্নিদৃষ্টি করল। তারপরেই প্রথমে ব্যাঘ্রের গর্জন, এবং সেই সঙ্গে মানুষের করুণ আর্তনাদ। বাঘের ডাক আর মানুষের আর্তনাদ থামতে না থামতেই সারি সারি লণ্ঠনের ও বিজলি মশালের আলোতে চারিদিকের অন্ধকার যেন খণ্ড খণ্ড হয়ে গেল। ঝোপঝাড়ের ভিতর থেকে দলে দলে পুলিশের লোক গোলমাল করতে করতে বেরিয়ে আসতে লাগলো। কুমারও তরতর করে গাছের উপর থেকে নেমে এলো, কিন্তু নেমে এসে গাছের নিচে চৌকিদারকে আর দেখতে পেল না। নিশ্চয়ই বাঘের ডাক শুনেই পৈতৃক প্রাণটি হাতে করে সে চম্পট দিয়েছে। মুখ তুলেই দেখে চন্দ্রবাবু এক হাতে রিভলভার আর এক হাতে বিজলি মশাল নিয়ে ছুটতে ছুটতে তার দিকেই আসছেন। কাছে এসে চন্দ্রবাবু উত্তেজিত স্বরে বললেন, কুমার, কুমার, তুমি কি বন্দুক ছুঁড়েছ? আগে আগে হ্যাঁ, আমি বাঘটাকে দেখেই বন্দুক ছুঁড়েছি, কিন্তু আর্তনাদ করে উঠল একজন মানুষ। বাঘটাকে তুমি কোনখানে দেখেছো? খুব খুব কাছেই, ওই যে ওইখানে। চন্দ্রবাবু সেই দিকে বিজলি মশালের আলো ফেলে বললেন, কই 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 ওখানে তো কোনো বাঘের চিহ্নই নেই। কিন্তু কিন্তু মাটির উপরে ওটা কে বসে আছে? 2 পা এগিয়ে তিনি বিস্মিত স্বরে বললেন, আরে আরে, এ যে আমাদের পটল বাবু। কুমার এগিয়ে দেখলে পটলবাবু মাটিতে বসে গায়ের চাদরখানা নিয়ে নিজের ডান পাখানা বাঁধবার চেষ্টা করছেন। চন্দ্রবাবু বললেন, এ কি পটল বাবু, আপনি এখানে কেন? আর আর আপনার পায়ে কি হয়েছে? এই চাদর জড়াচ্ছেন যে? যে জন্য আপনারা এখানে, আমিও সেই জন্যই এখানে এসে লুকিয়েছিলাম। কিন্তু এই ভদ্রলোক যে গুলি করে আমার একটা পায়ে দফা একেবারে রফা করে দেবেন, তা তো জানতুম না। গুলিটা যদি আমার মাথায় কি বুকে লাগতো, তাহলে কি হতো বলুন? কিন্তু আমি যে সচক্ষে বাঘটাকে দেখেই বন্দুক ছুঁড়েছি, আপনার পায়ে কেমন করে গুলি লাগলো কিছুই তো বুঝতে পারছি না। বাঘকে দেখে বন্দুক ছুঁড়েছেন না ঘোড়ার ডিম করেছেন? কাছেই কোথায় একটা বাঘ দেখেছিল বটে, কিন্তু এখানটায় কোনো বাঘ আসেনি। এখানে বাঘ এলে কি আমি দেখতে পেতুম না? আপনি স্বপ্নে বাঘ দেখে আটকে উঠেছেন মশাই। না না না, কুমারবাবু সজাগ হয়েই বাঘ দেখেছেন, আর আমিও সজাগ হয়েই বাঘ দেখেছি। পটলবাবু যেখানে বসে আছেন, বাঘটা ঠিক ওইখানেই এসে দাঁড়িয়েছিল। সকলে আশ্চর্য হয়ে উপর পানে তাকিয়ে দেখলে গাছের গুড়ি ধরে একজন লোক নিচে নেমে আসছে। চন্দ্রবাবু সবিস্ময়ে বললেন, এ কি মোহনলাল বাবু যে? আরে আপনি গাছের উপর চড়ে এতক্ষণ কি করছিলেন? কুমারের দিকে অঙ্গুল নির্দেশ করে মোহনলাল বললে, গাছে বসে ওই ভদ্রলোক যা করছিলেন, আমিও তাই করছিলাম। দেখছিলুম বিপদ কোন দিক দিয়ে আসে। মোহনলালের বয়স হবে প্রায় 44।
মাথায় কাঁচা পাকা বাবরি কাটা চুল, মুখেও কাঁচা পাকা গোঁফ ও ফ্রেঞ্চ কাট দাড়ি, রং শ্যামবর্ণ, দেহগানে খুব লম্বা চওড়া, দেখলেই বোঝা যায়। বয়সে প্রৌঢ় হলেও তার গায়ে রীতিমতো শক্তি আছে। আপনি বাঘের কথা কি বলছিলেন না? হ্যাঁ, পটলবাবু যেখানে বসে আছেন বিদ্যুতের আলোতে ঠিক ওইখানেই আমি একটা মস্ত বড় বাঘকে সচক্ষে দেখেছি। তারপরেই বন্দুকের আওয়াজ হলো, সঙ্গে সঙ্গে শুনলুম বাঘের গর্জন আর মানুষের আর্তনাদ। তারপরে এখন দেখছি এখানে বাঘের বদলে রয়েছেন পটলবাবু। পটলবাবু মরা মানুষের চোখের মতো চোখ দুটো হঠাৎ একবার জ্যান্ত হয়ে উঠেই আবার ঝিমিয়ে পড়ল। তারপর তিনি বিরক্ত স্বরে বললেন, এখানে বাঘ ঠাক কিচ্ছু আসেনি। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমি নিজে। বাঘটা এখানে এলে আমি এতক্ষণে জ্যান্ত থাকতুম না। হ্যাঁ, পটল বাবুর এ যুক্তি মানতেই হবে। আপনারা দুজনেই ভুল দেখেছেন মশাই। দুজন কেন, 100 জনে ভুল দেখলেও কোনো ক্ষতি ছিল না। কিন্তু সত্যি সত্যি বন্দুক ছোড়াটা অত্যন্ত অন্যায় হয়েছে। আর আমার ঠ্যাংখানা দফা একেবারে রফা হয়ে গেছে। আমি যে আর উঠতে পারছি না। কুমার বেচারি একদম হতভম্বের মতো হয়ে গেল। সে যে বাঘটাকে দেখেছে এবং তাকে দেখেই বন্দুক ছুঁড়েছে, এ বিষয়ে তার কিছু মাত্র সন্দেহ ছিল না। অথচ অন্যের সন্দেহ বঞ্জন করবার জন্যে কোনো প্রমাণই তার হাতে নেই। মোহনলাল একটা বিজলি মশাল নিয়ে মাটির উপরে ফেলে বলে উঠল, এই দেখুন চন্দ্রবাবু, বাঘ যে এখানে এসেছিল তার স্পষ্ট প্রমাণ দেখুন। এই দেখুন, কাঁচা মাটির ওপরে বাঘের থাবার দাগ। আর ওই যে দেখুন, ওই ঝোপটার ভেতর থেকে থাবার দাগগুলো এইখানে এগিয়ে এসেছে। কিন্তু কি আশ্চর্য, দেখুন চন্দ্রবাবু, দেখুন। চন্দ্রবাবুও বাঘের পায়ের দাগগুলো দেখে সবিস্ময়ে বলে উঠলেন, এ কি ব্যাপার? হ্যাঁ, পায়ের দাগ দেখে তো বোঝাই যাচ্ছে যে বাঘটা এদিক পানেই এসেছে বটে, কিন্তু কিন্তু সে যে এখান থেকে আবার ফিরে গেছে পায়ের দাগ দেখে তো সেটা মনে হচ্ছে না। আশেপাশে যে লোকগুলো ভিড় করে দাঁড়িয়েছিল তারা প্রত্যেকেই চমকে উঠল এবং সভয়ে বারংবার চারিদিকে তাকাতে লাগলো। কি জানি, বাঘটা যদি কাছেই কোনো জঙ্গলে গা ঢাকা দিয়ে থাকে। মানে বন্দুকের শব্দ শুনেই হয়তো বাঘটা একটা লম্বা লাফ মেরে পাশের কোনো ঝোপের ভেতর গিয়ে পড়েছে। কিন্তু এখানে কোনো বাঘ এসেছে বলে এখনো আমি মানতে রাজি নই, কারণ আমি নিজের চোখে কোনো বাঘ দেখিনি। বাঘের পায়ের দাগগুলো আরো খানিকক্ষণ পরখ করে মোহনলাল বললে, না, বাঘ যে এখানে এসেছিল সে বিষয়ে আর কোনোই সন্দেহ নেই। এখান থেকে সবচেয়ে কাছের ঝোপ হচ্ছে অন্তত 40 হাত তফাতে। কোনো বাঘই এক লাফে এত দূর গিয়ে পড়তে পারে না। কিন্তু কথা হচ্ছে, বাঘটা তবে গেল কোথায়? সেসব কথা নিয়ে পরে অনেক মাথা ঘামানোর সময় পাবেন। আপাতত আপনারা আমাকে একটু সাহায্য করুন দেখি। আমার আর দাঁড়াবার শক্তি নেই। ঠ্যাংখানার দফা একেবারে রফা করে দিয়েছে দেখছি। কুমার বাবু মস্ত শিকারী আপনি। বাঘ মারতে এসে মারলেন কিনা মানুষ, আর মানুষ বলে মানুষ একেবারে আমাকে। লজ্জায় অনুতাপে কুমার মাথা না হেট করে পারলে না। মোহনলাল কোনো দিকে না চেয়ে আপন মনে তখনও বাঘের পায়ের দাগগুলো পরীক্ষা করতেই ব্যস্ত ছিল। বাঘের পা থেকে ধুলোয় দাগ হয় বটে, কিন্তু সে দাগ থেকে আর আস্ত বাঘ জন্মায় না মোহনলাল বাবু। মিছেই সময় নষ্ট করছেন। মোহনলাল মাথা না তুলেই বললে, আমার কেন জানি না মনে হচ্ছে এই বাঘের পায়ের ভেতর থেকেই আসল বাঘ আমাদের কাছে ধরা দেবে। পটলবাবুর মরা চোখ আবার জ্যান্ত হয়ে উঠল খানিকক্ষণের জন্য। তারপর তিনি বললেন, বলেন কি মশাই, দাগ থেকে জন্মাবে একেবারে আস্ত বাঘ? এ কোন জাদু মন্ত্রে? যে জাদুমন্ত্রে মাটিতে পায়ের দাগ রেখে বাঘ শূন্যে উড়ে যায়,
আহা, কথা কাটাকাটি করে লাভ নেই। চলুন পটলবাবু, আপনি জখম হয়েছেন, আপনাকে আমরা বাড়িতে পৌঁছে দিয়ে আসি। চলুন চলুন। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা, সুন্দরবনের বিভীষিকার প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরে আসছি দ্বিতীয় পর্ব নিয়ে। ততদিন সাথে থাকুন এবং শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন।